শুভ সময় প্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা শুনছেন মহিউদ্দিন মোহাম্মদ রচিত ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে ফোন আলাপ দ্বিতীয় পর্ব। আলাপ নারী ঘোষ। শয়তান প্রশ্ন করছেন, ওয়াজ মাহফিলে নারীদের নিয়ে অনেক আপত্তিকর কথা বলা হয়, এগুলো কতটুকু ধর্মসম্মত মনে করেন? জিব্রাইল উত্তর দিচ্ছেন, বাংলাদেশে যে ওয়াজ মাহফিলগুলো হয় সেগুলোতে ধর্মীয় ওয়াজের বদলে রাজনৈতিক ওয়াজই বেশি হয়ে থাকে। দুর্বলের বিরুদ্ধে কথা বলা, দুর্বলকে কথায় কথায় অপমান করা, আঘাত করা, এগুলো রাজনৈতিক আচরণ, ধর্মীয় নয়। আমাদের সমাজে নারী ও শিশুরা খুব দুর্বল প্রাণী। মঞ্চে বসে তাদের বিরুদ্ধে কিছু বলা এখানে অত্যন্ত নিরাপদ। ওয়াজ মাহফিলগুলো সবসময় সবল পুরুষ দ্বারা পূর্ণ থাকে। এই সবল শ্রোতারা কি শুনতে চায় ও কি শুনতে চায় না, এ খবর ওয়াজকারীরা ভালো করেই রাখেন। মেরাজে গিয়ে নবী দোজখে কোটি কোটি নারী দেখেছেন। শেষ জামানায় নারীর বেহায়াপনা বেড়ে যাবে, পুরুষকে নষ্ট করবে নারীরা, স্বামীরা স্ত্রীদের কারণে দোজখে যাবে, নারীদের বুদ্ধি কম, নারীর পেটে কথা বেশিক্ষণ থাকে না, নারীর জন্ম পুরুষের বাম পাঁজরের হাড় থেকে, স্বামীর পায়ের তলায় লুকিয়ে আছে স্ত্রীর বেহেশত, স্ত্রী কর্তৃক স্বামীর খেদমতের 1,00,000 ফজিলত, নারীর জন্য চাকুরি করা হারাম, এসব আরামদায়ক প্রলাপ শুনতে যে কোনো মূর্খ মানুষেরই ভালো লাগবে। এদেশে ওয়াজের শ্রোতা কারা, এটি লক্ষ্য করলেই ব্যাপারটি আপনার নিকট স্পষ্ট হওয়ার কথা। আজ থেকে কে কে ফজরের নামাজ কাজা করবেন না হাত তোলেন। এমন প্রশ্নের জবাবে সকলেই এখানে হাত তোলেন এবং ফজরের সময় যথারীতি ঘুমিয়ে থাকে। মাওলানারা এটি বোঝেন, তারপরও তারা অসৎভাবে মানুষকে দিয়ে মিথ্যে শপথ বাক্য পাঠ করান। এই যে ধর্মের নামে মিথ্যে কথা বলা ও শোনার প্রথা এখানে গড়ে উঠেছে এবং সমাজে এর নরমালাইজেশন ঘটছে, এটি কিসের ইঙ্গিত দেয়? নানা সরু গলির কিতাব থেকে হাদিস তুলে এনে বলা হচ্ছে এগুলো নবীর কথা। হাদিস এখন নারীকে পীড়ন করার অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে, অথচ এসব হাদিসের সত্যতা নিশ্চিত করা কারও পক্ষে সম্ভব নয়। ধর্মের নামে কোনো নিপীড়নমূলক বাণী অগ্রহণযোগ্য। অনেকে মনে করেন হাদিস সহি হলেই বুঝি সেটি সত্য হাদিস। আসলে তা নয়। কোনো হাদিস সহি এর অর্থ হল হাদিসটি বর্ণনার যে ধারাক্রম, সেইন অব ন্যারেশন বা সনদ, সেটিকে হাদিস সংকলকরা নির্ভরযোগ্য বা শুদ্ধ হিসেবে মতামত প্রদান করেছেন এবং এ মতামত একান্তই হাদিস সংকলকদের ব্যক্তিগত মতামত। এটি কোনো ঐতিহাসিক সত্য নয়। ইমাম হাম্বলের দৃষ্টিতে যে হাদিস সহি, সে হাদিস বুখারীর দৃষ্টিতে সহি নাও হতে পারে। সহি হাদিস মানেই সত্য হাদিস নয়। কোনো মিথ্যে কথাও সহি হাদিস বলে গণ্য হতে পারে যদি মিথ্যে কথাটির চেইন অব ন্যারেশন সহি হয়। অমুক সাহাবী হতে বর্ণিত, কিন্তু অমুক সাহাবী যা বর্ণনা করেছেন বা ওই সাহাবীর নাম বিক্রি করে অন্য কেউ যা বর্ণনা করছেন, তা যে আসলেই নবী বলেছিলেন বা করেছিলেন, তা কি যাচাই করা সম্ভব? সম্ভব নয়। আর হাদিস যদি এত গুরুত্বপূর্ণ হতো, তাহলে ইসলাম ধর্মের নবী এগুলো নিজেই সংকলন করে যেতেন, বা খলিফা ওসমান যেভাবে কোরআন সংকলন করেছিলেন, সেভাবে ওই সময়ের খলিফারাও হাদিস সংকলন করতেন। জনাব বুখারী বা মুসলিম বা হাম্বলদের জন্য এ কাজ করে রেখে যেতেন না। হ্যাঁ, কিছু হাদিস হয়তো সত্য, যেমন মোতাওয়াতির হাদিসগুলো, কিন্তু হাজার হাজার লাখ লাখ হাদিসের ভিড়ে মোতাওয়াতির হাদিসের সংখ্যা এত অল্প কেন? কেউ বলেন 15টি, কেউ বলেন 50টি, কেউ বলেন 250। সত্য জিনিস কম থাকবে, এটি স্বাভাবিক। হাজার হাজার লাখ লাখ হাদিস থাকার অর্থ হল এগুলোর অধিকাংশই মিথ্যা ও বানোয়াট। মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলতে এগুলো উদ্ভাবন করা হয়েছে সরু গলির নানা কিতাব থেকে। বাণী মুখস্থ করে এনে মানুষকে তাক লাগিয়ে দেয়া খুব সহজ কাজ।
ওয়াজকারীরা এ কাজই বেশি বেশি করছে। এর ভিকটিম হচ্ছে নারীরা। দিনরাত তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদের নিয়ে কানোত্তেজক বক্তৃতা দেয়া হচ্ছে। কামোত্তেজনা আর কানোত্তেজনা এ দুটিতে বাঙালির আগ্রহের কোনো সীমা নেই। বলা যায়, ধর্মসম্মত ওয়াজ উৎপাদনের চেয়ে শ্রোতাসম্মত ওয়াজ তৈরিতেই বাঙালির মনোযোগ বেশি। নারীদেরকে শ্রোতাসম্মত ওয়াজের ব্যাপারে সাবধান হতে হবে। ওয়াজ যে মাইক ছেড়ে এখন ধীরে ধীরে বইপত্রে চলে আসছে, এটিও খেয়াল রাখতে হবে। চারদিকে ওয়াজের বইয়ের ছড়াছড়ি। ছাপা অক্ষরে কোনো বাণী দেখলেই সেটিকে নবীর বাণী হিসেবে মেনে নেওয়া উচিত নয়। বাণী বিশ্বাস করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, যা মানুষকে অদৃশ্য রশি দিয়ে বেঁধে ফেলে, যা মানুষের ব্যক্তিসত্তাকে অপমান করে, তা কোনো ঈশ্বর বা ঈশ্বরের প্রতিনিধির বাণী হতে পারে না। আলাপ বেহায়া গোলাপ। শয়তান প্রশ্ন করছেন, নারীদের বেহায়াপনা বা বেলেল্লাপনা প্রসঙ্গে একটু কথা বলতে চাই। বেহায়া নারী বা বেলেল্লা নারী বলতে আপনি কি বোঝেন? জিব্রাইল উত্তর দিচ্ছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেহায়া নারী বা নির্লজ্জ নারী এ ধারণাটি সমাজে তৈরি হয়েছে মূলত নারীর উপর সমাজের কর্তৃত্ব নিশ্চিত করতে। যে নারী তার মাথায় সমাজকে ছড়ি ঘোরাতে দেয় না, সমাজের আরোপ করা দমনমূলক রীতিনীতির বিরুদ্ধে যে নারী সজাগ থাকে, যে একটু স্বাধীনভাবে বাঁচতে চায়, মৌলিক অধিকারগুলোর ব্যাপারে সচেতন থাকতে চায়, সে নারী বেহায়া নারী। সমাজের চোখে তার সকল আচরণই বেহায়াপনা। নারীর আচরণের ব্যাপারে সমাজ সূচের মতো তীক্ষ্ণ হলেও পুরুষের আচরণের ব্যাপারে সে জলের মতো নরম। নারীর চলাফেরা নিয়ে যে উদ্বেগ সমাজ দেখায়, পুরুষের চলাফেরা নিয়ে তার ১০০ ভাগের ১ ভাগও কি দেখা যায়? এই যে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে ছেলেরা ঠিকই হালকা কাপড়-চোপড় পরে বাইরে বেরোচ্ছে। কেউ কেউ ঘুরে বেড়াচ্ছে স্যান্ডো গেঞ্জি পরে, কিন্তু মেয়েরা তা পরছে না। সমাজ তাদের উপর বিভিন্ন লজ্জা ও প্রথার পাথর চাপিয়ে দিয়েছে। এ পাথরের চাপায় তারা বাধ্য হচ্ছে ভারী ভারী দম বন্ধ করা পোশাক পরতে। কিছু একটা পরার সময় কোটি কোটি বিষয়ে চিন্তা করছে। মুরব্বির ভয়, জাহান্নামের ভয়, আসমানের ভয়, বিয়ে না হওয়ার ভয়, তালাক খাওয়ার ভয়, চরিত্রে দাগ লাগার ভয়। এরকম অজস্র ভয়ের বাতি মেয়েদের ভেতর ঝলমল করছে। এত বাতি মারিয়ে কি কারো পক্ষে স্বাধীনভাবে চলাফেরা করা সম্ভব? সম্ভব নয়। পাত্রী দেখা অনুষ্ঠানে কোনো মেয়ে একটু আত্মবিশ্বাসী রূপে উপস্থিত হলেই বলা হয় মেয়েটির শরম নেই। কিন্তু যারা পাত্রী দেখার নাম করে মেয়েটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চান, তারা খুব লজ্জাবতী বানর। নির্লজ্জ মানুষেরা দল বেঁধে এখানে মেয়েদের লজ্জার পরীক্ষা নিচ্ছে। এর থেকে হাস্যকর ঘটনা আর কি হতে পারে? আমাদের সাহিত্য এ ধরনের। কিছু ব্যতিক্রম বাদে অধিকাংশ বাঙালি লেখকই নারীর মাজা ভাঙা চরিত্র নির্মাণ করে গেছেন। নারীর কুসুম কানন মূর্তি সৃষ্টিতে বাংলা সাহিত্যের সাফল্য ঈর্ষণীয়। লজ্জা নারীর ভূষণ, এরকম একটি কথা তো বাংলায় প্রায় খুবই জনপ্রিয়। এর অর্থ কী দাঁড়ালো? নির্লজ্জতা পুরুষের ভূষণ নাকি? আমার তো তাই মনে হয়। আমাদের যে কবিতা ও গান, সেখানেও নারীকে কোথাও দেবী, কোথাও ছলনাময়ী শয়তান এভাবে দেখানো হয়েছে। কেউ কেউ একমুখে দুই কথাও বলেছেন, যেমন কাজী নজরুল। এক কবিতায় তিনি লিখেছেন, নরককুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বল আদি পাপ নারী নহে, সে যে নরশয়তান। আরেক কবিতায় লিখেছেন, নারী নাহি হতে চায় শুধু একা কারো, এরা দেবী, এরা লোভী, যত পূজা পায় এরা চায় তত আরো, ইহাদের অতি লোভী মন একজনে তৃপ্ত নয়, এক পেয়ে সুখী নয়, যাছে বহুজন। এই হলো অবস্থা। নারীদের এমন ঢালাও রোমান্টিসাইজেশন ধর্মীয় বিধিনিষেধগুলোর চাইতে কম ক্ষতিকর নয়। এ ধরনের অপসাহিত্য পুরুষদের মনে নারীর ডিহিউম্যানাইজেশন পোর্ট্রেট তৈরি করে। ভিন্সির মোনালিসা ছবিটি আমাদের এত পছন্দ কেন? কারণ এ ছবিতে যে নারীকে আঁকা হয়েছে সে দেখতে খুবই সুবোধ ও আহাম্মক প্রকৃতির। ফরাসি সাহিত্যে রোমান্টিসিজমের প্রভাব যখন ছিল না,
তখন মোনালিসা নিয়ে পৃথিবীতে এত মাতামাতি ছিল না। এরকম শৈল্পিক মুন্সিয়ানা পৃথিবীর আরও অনেক ছবিতে আছে, কিন্তু বোল্ড ও অসামাজিক সাবজেক্ট থাকার কারণে সেগুলো নিয়ে মাতামাতি নেই। তবে অবাক করা বিষয়, বাংলাদেশের সমাজে নারীরাই এখন নারীদের ভেতর বেশি বেহায়াপনা খুঁজে বেড়াচ্ছে। বাসের ভেতর, ট্রেনের ভেতর, স্টেশনের ভেতর বলি দীক্ষিত নারীরা একটু অপ্রচলিত পোশাকের নারীর দেখা পেলেই জিহবা ও হাত নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, আকারে ইঙ্গিতে নসিহত শুরু করছে। নরসিংদীতে যে কিছুদিন আগে একটি মেয়েকে হেনস্থা করা হলো, সেটি একজন নারীই করেছেন। ধর্মীয় ওয়াজকারীরা নারীদের একটি অংশকে ভয় দেখিয়ে কৃতদাসী পরিণত করেছেন, যারা নিজেদের পছন্দ অপছন্দকে সহিংসভাবে অন্যের উপর চাপিয়ে দিতে চাইছে। সমাজে এ নারীদের ভূমিকা কালচারাল এজেন্টের মতো, গান্ধীবাদী এজেন্ট নয়, ভায়োলেন্ট এজেন্ট। কোনো সমাজে নারী যদি নিজেই নিজের জন্য কারাগার নির্মাণ করতে চায়, তাহলে বুঝতে হবে ওই সমাজে নারীরা একেবারেই না মানুষ হিসেবে বিবেচিত হচ্ছে, না মানুষদের শরীর থাকলেও সত্তা থাকে না। মানবসত্তা হারিয়ে এরা পরিণত হয়েছে রিমোট কন্ট্রোলড অ্যানিম্যাল বডিতে। অ্যানিম্যাল বডির মুক্তি তো হিউম্যান সোসাইটিতে সম্ভব নয়। আলাপ, রেডিমেড বনরুটি। শয়তান প্রশ্ন করছেন, আপনি যে বিয়ের পাত্রী দেখা অনুষ্ঠানের কথা বললেন, এই পাত্রী দেখা প্রথাটা কি সমর্থন করেন? জিব্রাইল উত্তর দিচ্ছেন, হ্যাঁ, করি। তবে এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে পাত্রী দেখা হচ্ছে সেটিকে সমর্থন করি না। শুধু পাত্রী দেখা নয়, যেভাবে পাত্র দেখা হচ্ছে সেটিও গ্রহণযোগ্য নয়। পাত্রপাত্রী দেখার নামে এখানে মানুষকে অপমান করা হচ্ছে। আপনি কি করেন? আপনার বাবা কি করেন? বেতন কত? নামাজ পড়েন কিনা? কি ডিগ্রি আছে? আলহামদু সূরাটা একটু পড়ে শোনান তো। এশার নামাজ কয় রেকাত? ঢাকায় বাড়ি আছে কিনা? কাবিন কত টাকা দেবেন? ফার্নিচার লাগবে এই। পাত্র মোটরসাইকেল পছন্দ করে। স্বর্ণ এত ভরি না হলে চলবে না। এগুলো এখানে পাত্রপাত্রী দেখার প্রাগৈতিহাসিক প্রশ্নপত্র। জানা নেই, শোনা নেই, হঠাৎ একদল আগন্তুক একটি মেয়েকে দেখতে আসে। মেয়েটি মাথা নিচু করে বসে থাকে, কারো দিকে চোখ তুলে তাকায় না, কথা বলে না। একটু পরপর জি, হ্যাঁ, হু এসব একবর্ণী শব্দ উচ্চারণ করতে থাকে। পাত্রের ব্যাপারে কোনো প্রশ্ন সে করতে পারে না। তার পছন্দ অপছন্দের ব্যাপারে কোনো খোঁজখবর নেওয়া হয় না। এই হলো আমাদের পাত্রী দেখা অনুষ্ঠানের ভিঞ্চি চিত্র। নাকি এটা কি বুলগেরিয়ার স্তরা জাগোরা শহরের পাত্রী বাজারের চেয়ে উত্তম কিছু? বরং স্ত্রা জাগোরাতে এর চেয়ে ভালো প্রক্রিয়ায় মেয়ে বিক্রি হয়। মেয়েদেরকে সামাজিকভাবে কোণঠাসা করে রেখে এইভাবে হুটহাট আগন্তুকদের সাথে বিয়ে দিতে হবে কেন? বিয়ে বিষয়টিকে এ সমাজ একেবারেই যৌন বিষয় হিসেবে দেখে। কিন্তু দেখুন, মেয়েদেরকে এখানে কোনো প্রকার যৌনজ্ঞান আহরণ করতে দেওয়া হয় না। বহু মেয়ে আছে যারা নিজেদের অঙ্গ-প্রত্যঙ্গগুলোর সঠিক কাজ সম্পর্কে ওয়াকিবহাল নয়। তাদের যৌন স্বাস্থ্য অত্যন্ত দরিদ্র। মাসিক হলে নির্ভয়ে ১ প্যাকেট স্যানিটারি প্যাড পর্যন্ত কিনতে পারে না। আর ওইদিকে পাত্ররা বাসররাতে বিলাইবধের জন্য বসে আছে। অর্থাৎ বিয়ের জন্য যে ন্যূনতম কিছু জ্ঞান অর্জন করা দরকার, শারীরিক মানসিক প্রস্তুতি থাকা দরকার, এ বিষয়টিকে সমাজ একেবারেই পাশ কাটিয়ে যাচ্ছে। এমন অবস্থায় বিয়ে বলতে আমি যা বুঝি, তা বাঙালি সমাজে ঘটছে না। অধিকাংশ বিয়েই এখানে ধর্ষণের ইন্ডেমনিটি মাত্র। জন্মসনদে বয়স বাড়িয়ে কিশোরীকে বিয়ে দেওয়া হচ্ছে। বিয়ে যে একটি ইনফর্মড ডিসিশনের ব্যাপার, এটি মেয়েদের বেলায় সমাজ স্বীকার করছে না। বিয়ে করবে মেয়ে, কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে বাবা-মা। কল্যাণকামী বাবা-মাগণ চাল-কুমড়া, মিষ্টি কুমড়া ধরে এনে মেয়েদের ওপর চাপিয়ে দিচ্ছে। এরকম অন্ধ বিয়ে অনন্তকাল চলতে পারে না। মেয়েরা বাবা-মার উৎপাদিত রোবট নয়। হ্যাঁ, খুব বলা হয়, বাবা-মা কি সন্তানের অমঙ্গল চান? তারা যা করেন তা তো সন্তানের মঙ্গলের জন্যই করেন। এটি অত্যন্ত আপত্তিকর কথা। মঙ্গল চাওয়ার আগে মঙ্গল শনাক্ত করার ক্ষমতা তো থাকতে হবে।
নাকি? কিসে মঙ্গল হয় আর কিসে অমঙ্গল হয় এটি বোঝার ক্ষমতা আমাদের কত শতাংশ বাবা-মার আছে? বাংলাদেশে প্রায় ৯৮% বাবা-মা পাত্রের আর্থিক ক্ষমতায় বিশ্বাসী। ভালো আর্থিক নিশ্চয়তা সম্পন্ন চাকরিজীবীর কাছে মেয়ে বিয়ে দিতে তারা মুখিয়ে থাকে। ছেলেটি দাঁতওয়ালা নাকি ওষ্ঠওয়ালা এটি তাদের কাছে বিবেচ্য বিষয় নয়। এমন বাবা-মা সন্তানের মঙ্গল চাইলেই মঙ্গল হয় না। মঙ্গল কোনো দৈব প্রার্থনা থেকে আসে না। মঙ্গল সৃষ্টি করতে হয়। আমি বলছি না যে পাত্রপাত্রীর আর্থিক সঙ্গতি তালাশ করা গুরুত্বপূর্ণ নয়, বরং বিয়ের জন্য আর্থিক সচ্ছলতা একটি জরুরি উপাদান। কিন্তু তাই বলে এটিকে প্রধান ও একমাত্র উপাদান বানিয়ে ফেললে বিপদ। আপনি বলতে পারেন, তাহলে পাত্রী বা পাত্র দেখা অনুষ্ঠানগুলো কেমন হওয়া উচিত? এর উত্তরে বলবো, বাবা-মার প্রথম কাজ আগন্তুকদের কাছে মেয়ে বিয়ে দেওয়া বন্ধ করা। বিয়ের পর প্রেম, ভালোবাসা, মহব্বত এগুলো ইবলিসদের ইবলিসি কথাবার্তা। বিয়ের পর যা হয় তা হলো মানিয়ে নেওয়া। পাখি যখন কোনো খাঁচায় বেড়ে ওঠে তখন সে ধরে নেয় তার ডানা নেই। তবে আমাদের মেয়েরা খাঁচার বাইরে থাকলেও তাদের ডানা থাকে না। সমাজ খুব শৈশবেই তাদের ডানা কেটে দেয়। ইবলিসের মুরিদরা ধর্মের ছুরি ব্যবহার করে এত নিখুঁতভাবে মেয়েদের ডানা কাটে যে দেখলে মনে হবে ঈশ্বর বুঝি এরকম কোনো নির্দেশনা দিয়েছিলেন। ঈশ্বরের নাম বিক্রি করে পৃথিবীর আর কোনো প্রাণী এভাবে একে অন্যের ডানা কাটে না। পাত্রপাত্রী যেন বিয়ের আগে নিজেদের পছন্দ অপছন্দের কথা বাবা মাকে নির্ভয়ে জানাতে পারে, এ পরিবেশ নিশ্চিত করা দরকার। যদি মনে হয় যে ছেলেমেয়েরা সঙ্গী নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে সেটি তাদের কাছে বিশদভাবে ব্যাখ্যা করা যেতে পারে। প্রবীণরা নিজেদের অভিজ্ঞতা তরুণদের সাথে বিনিময় করতে পারেন। কিন্তু কোনো অবস্থাতেই পা উল্টানো মুরগির মতো মেয়েদেরকে ধরে ধরে আগন্তুকদের হাতে তুলে দেওয়া যাবে না। এটি নারীর জন্য খুব ট্রমাটাইজিং ব্যাপার। মন ও শরীর উভয়টি এতে ভেঙে পড়ে। আমার মনে হয় না যে ভাঙা নারী নিয়ে কোনো ভালো পরিবার গঠন করা সম্ভব। পাত্রপাত্রী দেখার নামে অবমাননাকর ও ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা থেকেও বিরত থাকতে হবে। ভাইবা বোর্ডের কেউটে সভাপতি না সেজে বন্ধুত্বপূর্ণভাবে সহজ কথোপকথনের সংস্কৃতি চালু করা উচিত। একটি কঠিন মুখস্থ বুলির প্রশ্ন করে আটকিয়ে দেব, এমন মনোভাব পরিহার করা চাই। কোনো বিষয়ে পাত্র-পাত্রীও যেন নির্ভয়ে পাল্টা প্রশ্ন করতে পারে, এটি নিশ্চিত করতে হবে। মা, একটু হেঁটে দেখাও তো। মা, একটু চুলটা দেখি তো। মা, একটু জুতা খুলে দাঁড়াও তো। মা, একটু পাটা দেখি তো। এভাবে মা ডেকে ডেকে যৌনকর্মী নির্বাচনের পরীক্ষা নেয়া বন্ধ করা প্রয়োজন। মেয়ের শারীরিক গুণাবলী পরীক্ষা করতে চাইলে সেটি পাত্র করুক। কিন্তু সেটি হতে হবে সহজ ও গুরুত্বপূর্ণ মেলামেশার মাধ্যমে। মেয়েও যেন ছেলের শারীরিক গুণাবলীর ব্যাপারে স্পষ্ট ধারণা পায়। এ পরিবেশ গড়ে তুলতে হবে। সচ্ছল ও স্বাবলম্বী মেয়েরা যেন অসচ্ছল ছেলেদেরকে বিয়ে করতে পারে, এ ব্যাপারেও নজর দিতে হবে। আলাপ, ইজ্জতের ধ্রুবতারা। শয়তান প্রশ্ন করছেন, নারীর সতীত্বকে কেউ কেউ ইজ্জত এর সাথে তুলনা করেন। নারীর ইজ্জত নামে একটি ধারণা বাংলাদেশের সমাজে প্রচলিত আছে। এটি নিয়ে কিছু বলবেন কি? জিব্রাইল উত্তর দিচ্ছেন, ভালো প্রসঙ্গ। এদেশে প্রায় মেয়েদেরকে ঘায়েল করতে ইজ্জত বিক্রি নামক একটি কথা ব্যবহার করা হয়। আমি ভেবে পাই না কোনো মানুষ তার ইজ্জত কিভাবে বিক্রি করতে পারে। কেউ তার পছন্দের সঙ্গীর সাথে একবেলা সময় কাটিয়েছে, এতে তার ইজ্জত বিক্রি হয়ে গেল। আমার মনে হয় না এদেশের মানুষ ইজ্জত সম্পর্কে সঠিক ধারণা রাখে। তারা মনে করেন ইজ্জত একটি মেয়েলি বস্তু এবং এটি মেয়েদের কিছু অঙ্গের সাথে আঠার মতো লেগে থাকে। পুরুষদের ইজ্জত আছে কিনা বা থাকলে তা কিরূপ হবে, এ নিয়ে সমাজের কোনো উদ্বেগ আমার নজরে পড়েনি। যাত্রাবাড়িতে একটি হাফিজিয়া মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ধর্মজীবী শিক্ষকরা শিশুদেরকে বলৎকার করে আসছিলেন। সম্প্রতি তাদের কয়েকজনকে হাতে নাতে ধরে অভিভাবকগণ গণপিটুনি দিয়েছেন এবং প্রায় ৪০০ ছাত্রকে তারা বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছেন। আমি সমাজকে এখনো বলতে শুনিনি ওই পুরুষ শিক্ষকরা ঢাকায় গিয়ে নিজেদের ইজ্জত বিক্রি করছে। কিন্তু গার্মেন্টস কর্মী বা অন্য নারী কর্মজীবীদের বেলায়
সমাজ খুব সহজেই এমন কথা বলছে। ইজ্জত শব্দটির এই যে একটি জেন্ডার বায়াসড স্টিগমাটাইজেশন এই অঞ্চলে ঘটল, এর মূল কারণ কি? আমি বেশি বুদ্ধি খাটাতে বলব না। অল্প বুদ্ধি খাটালেই বুঝতে পারার কথা যে এদেশে কোনো মেয়ে একা, একা শহরে থাকছে, বিদেশ বিভুঁইয়ে পড়ছে, চাকরি-বাকরি করছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। মূলত এ ব্যাপারগুলোকেই কিছু মানুষ ইজ্জত বিক্রি হিসেবে প্রচার করছে। সমাজের অন্য বাসিন্দারাও তা মেনে নিচ্ছে। আমার গ্রামের একটি মেয়ে দুবাইতে থাকে। আমি জেনেছি মেয়েটি ওখানে বেশ ভালো পরিবেশে আছে, মোটামুটি ভালো বেতন পাচ্ছে। আনন্দে জীবনযাপন করছে এবং নিয়মিত বাড়িতে অর্থকড়ি পাঠাচ্ছে। সম্প্রতি মেয়েটির বাবা একটি পাকা দালান করেছে এবং গ্রামের লোকজন দালানটি দেখে কানাঘুষা শুরু করেছে যে মেয়েটি নিশ্চয়ই ওখানে ইজ্জত বিক্রি করে টাকা রোজগার করছে। মেয়েটির পরিবারের দারিদ্র্য আমি দেখেছি। একটি ভালো ঘরের অভাবে তারা কিভাবে শীত ও বর্ষায় কষ্ট পেত। একটু ভালো খাবারের হাহাকার তাদের চোখে কেমন জলের মতো লেপ্টে থাকত, তা প্রত্যক্ষ করেছি। কানাঘুষাকারী সমাজ কিন্তু কোনোদিন তাদের সাহায্যে এগিয়ে আসেনি। এখন সামান্য সুখের সময় আসতেই সমাজ হাজির হয়েছে ইজ্জত বিক্রির কুৎসা নিয়ে। এই সমাজীদের অনেকেই মসজিদ থেকে কলার ছড়ি কিনে এনে বছরের পর বছর ধরে টাকা দিচ্ছে না। জমির আইল, বাড়ির সীমানা, এগুলো নিয়ে অশ্লীল ভাষায় ঝগড়াঝাটি করছে। লাঠি-সোঁটা নিয়ে হামলে পড়ছে একে অন্যের উপর। রাস্তাঘাটে প্রস্রাব পায়খানা করছে এবং এতে তাদের কোনো ইজ্জত যাচ্ছে না। ইজ্জত যাচ্ছে দুবাইতে গিয়ে নিজের পায়ে দাঁড়ানো অসহায় মেয়েটির। আমার ধারণা সমাজসেনারা নিজেদের ইজ্জতের গরিবি ঢাকতেই মেয়েদের ইজ্জত নিয়ে মাতামাতি করছে। আরেকটি ব্যাপার হলো, সুন্দরী বা দেখতে যৌনভাবে আকর্ষণীয় এমন মেয়েরা এই ইজ্জত বিক্রির অপবাদ বেশি বেশি শুনছে। কোনো মেয়ে ভালো কাপড়-চোপড়, ভালো সাজগোজ, ভালো খাবার, ভালো বিনোদন উপভোগ করলে সমাজ মেয়েটিকে বেশ্যা ডাকার জন্য ১০ পায়ে দাঁড়িয়ে থাকে। নোংরা, সেকেলে কাপড়-চোপড় পরা, অশিক্ষিত, হাড্ডিসার দরিদ্র তরুণী দেখলে সমাজের আনন্দের সীমা থাকে না। তার চরিত্র ও ইজ্জত নিয়ে কোনো প্রশ্নও ওঠে না। এগুলোর পেছনে যে পুরুষদের যৌন হিংসা ও মেইড গার্ডিং বিহেভিয়ার দায়ী তা ইতিমধ্যে অন্য আলোচনায় দেখিয়েছি। আর সুন্দর নারীদের প্রতি সমাজের এ আচরণ প্রাচীনকালেও ছিল। এ প্রসঙ্গে ফ্রাইনির কথা মনে পড়ছে। গ্রিক অ্যাথেন্সে ফ্রাইনি নামের খুব সুন্দর এক মেয়ে ছিল। পুরুষরা সবসময়ই সুন্দরীদের আশেপাশে থাকতে পছন্দ করে। ফলে স্বাভাবিকভাবেই ফ্রাইনির চারপাশে বহু নামিদামি পুরুষ ভিড় করেছিল। কিন্তু যে বদমাশগুলো ফ্রাইনির সান্নিধ্য পায়নি, সেগুলো দল বেঁধে প্রচার করল ফ্রাইনি একটি বেশ্যা। ফ্রাইনি সমাজকে নষ্ট করছে। নষ্ট পুরুষদের সমাজকে একটি নারী এসে নতুন করে কি নষ্ট করছে? এ এক অচানক দাবি। ফ্রাইনির বিচার শুরু হলো। ফ্রাইনির উকিল করল কি? সে বিচারকদের জানালো, ফ্রাইনি কোনো মানুষ নন, তিনি দেবতা। নারীর রূপ ধরে পৃথিবীতে আছেন। বিচারকরা বললেন, ঠিক আছে, যদি প্রমাণ করতে পারেন যে ফ্রাইনি দেবতা, তাহলে তাকে খালাস দিয়ে দেব। কোনো দেবদেবীকে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা ও সাহস আমাদের নেই। উকিল ভরা মজলিসে টান দিয়ে ফ্রাইনির শরীর থেকে কাপড় সরিয়ে ফেলল। ফ্রাইনির নগ্ন বুকের দিকে চেয়ে বিচারকরা চিৎকার করল, মানুষ এত সুন্দর হতে পারে না! মানুষ এত সুন্দর হতে পারে না! ফ্রাইনি নিশ্চয়ই দেবতা। তো এই হলো সমাজের অবস্থা। আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। কিন্তু চারপাশে এত ঘটনা ঘটে যে চুপ করে থাকা কঠিন। চতুর্থ লিফলেট, জাতীয় গিনিপিগ কারিকুলাম। পৃথিবী ভরে উঠেছে ছাত্রে। যদিও বলা হয় তারা শিক্ষার্থী। তবে তারা কি শিখছে, কেন শিখছে, কাদের কাছে শিখছে তা স্পষ্ট নয়। তারা দল বেঁধে স্কুল, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, মাদ্রাসায় ঘুরছে, সিলেবাস অনুসরণ করছে। কিন্তু কারা কি উদ্দেশ্যে এই ভবনগুলো বানালো, কিসের ভিত্তিতে প্রণীত হলো সিলেবাস, এ নিয়ে ছাত্ররা প্রশ্ন তুলছে না। সম্ভবত কোনো বিষয়ে প্রশ্ন তোলার প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয় না। ছাত্রদের কাজ হলো কেবল অনুসরণ করা। সিলেবাস যা বলবে তা ঠিকঠাক পালন করার নামই এখানে ছাত্রত্ব।
কারো ছাত্রত্ব চলে গেছে এর অর্থ হলো মানুষটি সিলেবাস থেকে মুক্তি লাভ করেছে। ছাত্ররা যেন শিক্ষার্থী হতে না পারে এ ব্যাপারে সিলেবাসগুলো সতর্ক দৃষ্টি রাখছে। সিলেবাসের জন্ম কারিকুলাম থেকে। কারিকুলাম কি? কারিকুলাম এক প্রকার খামার, যেখানে মানুষের ছানাকে গিনিপিগে পরিণত করার মেশিনারি কার্যক্রম সম্পাদন করা হয়। একটি গিনিপিগের ওজন প্রায় সোয়া ১ কেজি। সে হিসেবে আমাদের শিশুরা যখন স্কুলে ভর্তি হয় তখন তাদের ওজন থাকে ২০টি গিনিপিগের সমান। একজন প্রাপ্তবয়স্ক মানব পশুর কাছে এ ওজন গুরুত্বপূর্ণ কিছু নয়। চাইলেই সে ৬ বছরের কোনো শিশুকে বড় গিনিপিগ হিসেবে বিবেচনা করতে পারে এবং ২ দিন পরপর প্রণয়ন করতে পারে জাতীয় গিনিপিগ কারিকুলাম। সম্প্রতি এরকম একটি কারিকুলামের খসড়া আমার হাতে এসেছে। খসড়াটি পড়তে গিয়ে পরিশ্রম হয়েছে বিস্তর। পরিশ্রমের ফল মিষ্টি হয়, এমনটি জানতাম। কিন্তু ১০৭ মাইল লম্বা এই কারিকুলাম পড়ে পচা পান্তা ছাড়া কিছু পাইনি। খসড়াটিতে আঁকা হয়েছে কিভাবে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত গিনিপিগদের পাঠদান করা হবে এই চিত্র। পাঠগুলো খেয়ে ২০ কেজির গিনিপিগ ৬০ কেজি হবে, এমন স্বপ্ন কারিকুলিপির লাইনে লাইনে আঁকা। এ আঁকিবুকি কারা করছে তার কোনো নামধাম ওখানে নেই। তবে এক জায়গায় তাদের পরিচয় আছে এভাবে: মহোদয়গণের প্রত্যক্ষ নির্দেশনায় ও অন্যান্য নীতি নির্ধারকদের পরামর্শে ১৫টিরও বেশি কারিগরি কর্মশালা, ৩০টির অধিক ভার্চুয়াল সভার মাধ্যমে ৩৩টি সংস্থার ২৪ ধরনের মোট ১৫৬ জন বিশেষজ্ঞের সরাসরি অংশগ্রহণে এ শিক্ষাক্রম রূপরেখার খসড়াটি প্রণয়ন করা হয়। বুঝতেই পারছেন, বেশ তুলকালাম কাণ্ডের পর রচিত হয়েছে এ খসড়া। জঙ্গলের সব প্রাণী এক হয়েছে, কিভাবে প্রতিষ্ঠা করা যায় আদর্শ গিনিপিগ খামার। গণ্যমান্যরা প্রস্তাব করছেন, গিনিপিগদেরকে আরও ৩টি আলাদা খামারে রাখা যাবে না। তাদেরকে রাখতে হবে একটি অভিন্ন খামারে। এ খামারে তারা খাবে: ১. প্রাথমিকে ৮ প্রকার ভুসি, ২. মাধ্যমিকে ১০ প্রকার ডাল। প্রাথমিকে আগে ৬ প্রকার ভুসি দেয়া হতো, কিন্তু ফলন ভালো না হওয়ায় এবার গণ্যমান্যরা আরও ২ প্রকার ভুসি যোগ করেছেন। একটির নাম ভালো থাকা, আরেকটির নাম শিল্প ও সংস্কৃতি। মাধ্যমিকের গিনিপিগরা আগে ডালের সাথে কিছু গাজর পেত, তবে এখন গাজরের রেশন বন্ধ করার প্রস্তাব করা হয়েছে। মহোদয়রা কোথায় যেন শুনেছেন গাজর খেলে গিনিপিগরা দুধ কম দেয়, তাই গাজর আর তারা গিনিপিগদের খাওয়াবেন না। অথচ গিনিপিগেরা হার্বিভোর প্রাণী। একটি নির্দিষ্ট বয়সে গাজরই তাদের প্রিয় খাদ্য। ভুসি, ডাল ও মাংস তাদের খাদ্য নয়। কিন্তু রাখাল গাধা হলে যা হয়, গরুকেও তখন মাংস খেতে হয়। নবম শ্রেণীতে গিনিপিগরা পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি, হিসাব বিজ্ঞান এ গাজরগুলো আর খেতে পারবে না। এতদিন তারা আশায় আশায় ছিল ৩টি ভিন্ন খামারে না থেকে একই খামারে তারা থাকবে, কিন্তু খাবার পছন্দ করবে নিজেদের মতো। কম্পালসরি বা আবশ্যক খাবার হিসেবে তারা খাবে বাংলা, ইংরেজি, ছোট গণিত, কৃষি বিজ্ঞান এ খাবারগুলো। আর ইলেকটিভ বা ভালোবাসার খাবার হিসাবে খাবে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, বড় গণিত, পৌরনীতি, ইতিহাস, ভূগোল, হিসাব বিজ্ঞান এগুলো। পাকিস্তান আমলেও গিনিপিগদেরকে এভাবেই খাবার দেয়া হতো। সারা পৃথিবীতেও এভাবেই দেয়া হয়। কিন্তু কি মতলবে খাবারের মান ভালো না করে আরও খারাপ করা হলো তা বুঝে আসছে না। সম্ভবত গণ্যমান্যরা কয়েক বছর পর আরেকটি নতুন কারিকুলাম প্রস্তাব করবেন এবং হাতিয়ে নেবেন মোটা অঙ্কের টাকা। তারা জানেন এই কারিকুলাম কয়েক বছরের বেশি টিকবে না। কিছুদিন পরেই তারা পড়তে থাকবে এর ব্যর্থতা এবং চারিদিকে থেকে উচ্চারিত হবে নতুন কারিকুলাম চাই। মহোদয়রা এটাই চান, যত বেশি কারিকুলাম তত বেশি টাকা।
গিনিপিগেরা যে দুধ দেয় তা বেচে এত টাকা পাওয়া সম্ভব নয়। অ্যান্ডারসন তার এক গবেষণাপত্রে জানিয়েছেন, প্রতিটি গিনিপিগ দিনে ২১ গ্রামের মতো দুধ দেয়। এত অল্প দুধ বেচে কি কপালে সাঁটানো যাবে স্বর্ণ স্টিকার? যাবে না। এজন্য তাদের দরকার বারবার কারিকুলাম প্রণয়নের প্রজেক্ট খোলা। এ প্রজেক্টগুলো দেখতে রূপকথার ওই গাভীর মতো। এর উলান এত বড় যে এর একেকটি বাটেই দুধ আছে কোটি লিটার। একবার নতুন কারিকুলাম তৈরি করতে পারলে বই ছাপানো, শিক্ষক প্রশিক্ষণ, মতবিনিময় সভা, বিশেষজ্ঞ নিয়োগ, ঢাকঢোল ক্রয়, বিদেশ সফর, এসব বাবদ যে পরিমাণ টাকা হাতিয়ে নেয়া যায় তা বিস্ময়কর। এ দুধের ভাগ হয়তো অনেকেই পান। পত্রিকা খুললে এটি টের পাওয়া যায়। আজও দেখলাম নতুন কারিকুলামকে স্বাগত জানিয়ে এক বুড়ো বিড়াল লম্বা কলাম লিখেছেন। খসড়াটি বাংলা হরফে লেখা হলেও এটিকে বাংলা ভাষার কোনো রচনা বলার উপায় নেই। এটিতে একটি বাক্য নেই যেটি পড়ামাত্র সহজে বোঝা যায়। নানা ইংরেজি বাক্যকে বিকৃতভাবে ডিকশনারি দেখে দেখে অনুবাদ করা হয়েছে। পড়লে মনে হবে বিদেশি বাংলা নামে বুঝি বাংলা ভাষার আলাদা কোনো শাখা আছে। শিশুদের ভার আমরা কাদের হাতে দিয়ে রেখেছি তা খসড়াটির বাক্যে বাক্যে ফুটে উঠেছে। এক জায়গায় শিক্ষাক্রম পরিমার্জন ও উন্নয়নের ভিত্তি হিসেবে ৫টি ভিত্তির কথা উল্লেখ করা হয়েছে। মহোদয়ের ভাষ্যে তা এরকম: গবেষণা ও বিশ্লেষণের আলোকে পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষাক্রম পরিমার্জন ও উন্নয়ন মূলত ৫টি ভিত্তির দ্বারা নির্দেশিত হয়েছে। এই ৫টি ভিত্তি হল: ১. দার্শনিক ভিত্তি, ২. মনোবৈজ্ঞানিক ভিত্তি, ৩. ঐতিহাসিক ভিত্তি, ৪. জাতীয় ও আন্তর্জাতিক অগ্রাধিকার, ৫. প্রমাণ নির্ভর ভিত্তি। লক্ষ্য করুন, এ ৫টি ভিত্তি তারা বিদেশি বই থেকে আমদানি করেছেন এবং না বুঝে আমদানি করতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি বাদ দিয়েছেন। সমাজ বৈজ্ঞানিক ভিত্তিটিকে তারা উল্লেখই করেননি। এমনও হতে পারে ভিত্তিটিকে তারা সহজভাবেই সচেতনতার সাথেই এড়িয়ে গেছেন। কারণ যেখান থেকে তারা নকল করেছেন সেখানে হয়তো ওই দেশের সমাজের কথা লেখা আছে। ফলে ভিত্তিটির বর্ণনা বাংলায় লিখতে গেলে বিপদে পড়তে হতো। এজন্য সোসিওলজিক্যাল ফাউন্ডেশনটি কেটে ওখানে একটি গৌণ ফাউন্ডেশন ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের শিশুদের কারিকুলাম যে বাংলাদেশের সমাজের নিরিখে প্রণয়ন করা উচিত, এ সাধারণ বোধটুকুও তাদের নেই। তারা আমাদের সমাজকে কল্পনা করছেন ইউরোপ আমেরিকার সমাজ হিসেবে। একটি শিশু ইউরোপ আমেরিকায় যে সমাজ পায় সে সমাজ কি এখানে আছে? যদি না থাকে তাহলে কেন তাদের সমাজের নিরিখে আমাদের শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে? প্রণয়নকারীরা দার্শনিক ভিত্তি আলোচনা করতে গিয়ে লিখেছেন, শিক্ষাক্রমের একটি দার্শনিক ভিত্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ। মূলত দার্শনিক ভিত্তিকে কেন্দ্র করে শিক্ষাক্রমের লক্ষ্য, উদ্দেশ্য প্রভৃতি নির্ধারিত হয়। শিক্ষাক্রম বিশেষজ্ঞরা শিক্ষাক্রমের দার্শনিক ভিত্তিকে ৪টি প্রধান ভাগে ভাগ করেছেন। ১. অপরিবর্তনশীলতা, অবিনশ্বরবাদ, অপরিহার্যতাবাদ, প্রগতিশীলতাবাদ এবং পুনর্গঠনবাদ। এরপর তারা তোতা পাখির মতো কেনিয়ার কিসি বিশ্ববিদ্যালয়ের এরিক থমাস আগুয়ার, গরিসন কুরিয়া, ইভান্স নিয়ামওয়াকা এবং বিট্রিস নিয়াকানের লেখা একটি প্রবন্ধ থেকে হুবহু ৪টি বিষয় অনুবাদ করেছেন, যেমন: ক. অপরিবর্তনশীলতা, খ. অপরিহার্যতাবাদ, গ. প্রগতিশীলতাবাদ, ঘ. পুনর্গঠনবাদ। লক্ষ্য করুন, দুটি বাক্যই ভুল ইংরেজিতে লেখা এবং কারিকুলাম প্রণয়নে পেরেনিয়ালিজমের যে নির্দেশনা তার একটি নিম্নমানের উপসংহার মাত্র। এর অনুবাদে বাংলাদেশি পণ্ডিতেরা লিখেছেন, অপরিবর্তনশীলতা এর দার্শনিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিক্ষাক্রমকে একটি গতানুগতিক, অপরিবর্তনীয়
এবং বিষয়ভিত্তিক ধারণা নির্ভর টেকসই জ্ঞান দক্ষতা নির্ভর অর্জনের দলিল হিসেবে বিবেচনা করা হয়। এখানে কি লেখা তা বোঝার কোনো উপায় আছে? আমার ধারণা তারা নিজেরাই বুঝেননি কি লিখেছেন। তারা বুঝলে আমরাও বুঝতাম। মহোদয়গণ গিনিপিগদের জন্য এত পরিশ্রম করছেন, কারিকুলামের সামান্য খসড়া প্রস্তুতের জন্য এক মহাদেশ পেরিয়ে ঢুঁ মারছেন আরেক মহাদেশের বিশ্ববিদ্যালয়ে। এই নিশ্চয়ই অনেক প্রশংসনীয় কাজ। কিসি বিশ্ববিদ্যালয় কেমন? এর পণ্ডিতরাই বা কেমন? এ প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে। কয়েকটি ডাটাবেজ ঘেঁটে দেখলাম, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কিসি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৯,৫০০তম এবং খোদ কেনিয়াতে বিশ্ববিদ্যালয়টির র্যাঙ্কিং ৩১তম। এই পরিসংখ্যান থেকে আন্দাজ করা যেতে পারে ইন্টারনেট ঘেঁটে আমাদের পণ্ডিতরা কেমন মানের পণ্ডিতদের কাছ থেকে জ্ঞান আহরণ করছেন। এজন্যই হয়তো সৃষ্টি হয়েছে বাগধারা, রতনে রতন চিনে, শিয়ালে চিনে কচু। তবে এটি কোনো বিষয় নয়। খারাপ র্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয় থেকেও ভালো মানের গবেষণাপত্র বের হতে পারে, কিন্তু আমি কিসি বিশ্ববিদ্যালয়ের প্রবন্ধটি পড়ে দেখেছি। এটি একেবারেই নিম্নমানের তথ্য সরবরাহকারী ভুইফোর আর্টিকেল মাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দর্শন বিভাগ আছে। ডক্টর গোবিন্দচন্দ্র দেবের মতো শিক্ষক এ বিভাগে একসময় ছিলেন। এখন কি জ্ঞান গরিমায় এটি এতই দরিদ্র হয়ে গেল যে শিক্ষাক্রমের দার্শনিক ভিত্তি খোঁজার জন্য বাংলাদেশকে দৌড়তে হচ্ছে কেনিয়ার কিসি বিশ্ববিদ্যালয়ে? ঢাকা বিশ্ববিদ্যালয় কি কেনিয়ার কিসি বিশ্ববিদ্যালয়ের চেয়েও খারাপ বিশ্ববিদ্যালয়? আমাদের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট কি বন্ধ করে দেয়া হয়েছে? কিসি বিশ্ববিদ্যালয়ের বিদ্বানরা লিখেছেন, এসেনশিয়ালিজম: here the essential skills of the 3 Rs and essential subjects of English, science, history, mathematics and foreign language is the focus of the curriculum. এর অনুবাদ হিসেবে আমাদের বিদ্বানরা লিখেছেন, অপরদিকে অপরিহার্যতাবাদ এই দার্শনিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিক্ষাক্রমের দার্শনিক উদ্দেশ্য হল শিক্ষার্থীর ভাষা, গণিত, বিজ্ঞান, ইতিহাস এবং বিদেশি ভাষা শিক্ষা শিখনের মাধ্যমে সাক্ষরতা অর্জন করানো। এখানে 3 Rকে তারা সাক্ষরতা বলে চালিয়ে দিয়েছেন। রিডিং, রাইটিং, রিদমেটিক, এ 3টি আর আমাদের মহোদয়গণের কাছে কেবলই সাক্ষরতা। এ সাক্ষরতাই নাকি এসেনশিয়ালিজম। সুবোধের কাজ যখন নির্বোধের কাঁধে গিয়ে পড়ে তখন এ বিপত্তি দেখা দেয়। যে বিষয়ে যার জ্ঞান নেই সে ওই বিষয়ে অন্যের লেখা নকল করতে গেলেও ঝামেলা তৈরি করে। কারিকুলাম প্রণয়নের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় এমন অনারী মানুষদের হাতে কারা ছেড়ে দিল? হাড়ের সব ভাত টিপে দেখা তো সম্ভব নয়। এজন্য আমি শুধু একটি সাইটেশনই টিপ দিলাম। বাকিগুলোতে টিপ দিলেও এরকম পুঁছ বের হবে। খসড়াটির আনাচে কানাচে লুকিয়ে আছে অসংখ্য ফোঁড়া ও দারিদ্র্য। এগুলো আলোচনা করতে গেলে ধৈর্যহারা হয়ে মৃত্যুবরণ করব। সামান্য আলোচনা করছি, যেন আপনারা বুঝতে পারেন কি ধরনের লোকেরা শিশুদের জন্য কারিকুলাম প্রস্তুত করছেন। নিশ্চয়ই বহু নামকরা লোক এ প্রকল্পে যুক্ত ছিলেন, যাদের বিদ্যার উপর রাষ্ট্রের আস্থার কমতি নেই। তাদের ভেতরের অসরতাটুকু দেখিয়ে না দিলে আমার আলোচনা অর্থহীন মনে হবে। তারা ধরে নিয়েছেন খসড়াটি যাদের জন্য তৈরি তারা এটি না পড়েই অনুমোদন দিবেন, পড়লেও বুঝবেন না। ক্যাবিনেটে কি একজন মন্ত্রীও নেই যিনি অগরাইট অল 2013 এই সাইটেশনটি বোঝার ক্ষমতা রাখেন? নাকি কোনো মন্ত্রী খসড়াটি পড়ে দেখেননি? না পড়ে না বুঝেই কি তারা সবকিছুর অনুমোদন দেন? বিশ্বমানের কারিকুলাম প্রণয়নের জন্য দরকার বিশ্বমানের মন্ত্রী। মন্ত্রীদের পড়াশোনার অভ্যাস থাকতে হবে। কোথায় কি লেখা আছে তা পড়ে বোঝার চেষ্টা করতে হবে। না বুঝলে বিশ্বস্ত কারো সাহায্য নিতে হবে। অন্যথায় ভাড়াটে লোকেরা যা লিখে আনবে তাতেই সই করতে হবে, আর ওই সইগুলো ছুরিকা হয়ে গলা কাটতে থাকবে গিনিপিগদের।